ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে ছিল শনিবার, ছুটির দিন। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। শনিবার ছুটির দিন হলে কি হবে, আমাদের ম্যানেজার স্যার বাসায় ছিল না, ওনার একটা ম্যানেজার কনফারেন্স মিটিং ছিল, তো সেই জন্য খুব ভোরে ঘুম থেকে উঠেই সিলেটে চলে গিয়েছে। এতক্ষণ বলছিলাম আনহা আদিহার বাবার কথা। সকালে ঘুম থেকে উঠে 2টা কেক আর 2টা বিস্কুট খেয়ে সিলেটে চলে গিয়েছে। অনেকবার বলেছি নাস্তা রেডি করে দেই, রুটি আছে ফ্রিজে, রুটি ভেজে ডিম ভেজে তারপরে দেই, খেয়ে যাও। তো কোনোভাবেই খাবে না, এত সকালে সে খেতে পারবে না। আর ওইখানে গিয়ে যেহেতু নাস্তা খাবে, নাস্তার আয়োজন ছিল, তো সেই জন্য আর খাওয়ার প্রেশারটা নেয়নি। কি আর করা যাবে, কর্তামশায়ের তো খাওয়ার আয়োজন আছে, সেই জন্য চলে গেল। আমাদের তো আর আয়োজন নেই, আমাদের নিজেদেরটা নিজেদেরই করে খেতে হবে। তাই ফ্রিজ থেকে রুটি বের করলাম, এখন আমাদের মা মেয়েদের জন্য নাস্তা বানিয়ে নেব। আমার গত একটা ভিডিওতে আমি রুটি কিভাবে ফ্রিজে রাখা যায় সেটা দেখিয়েছিলাম। তো বক্সে ভরে তারপরে কাগজ দিয়ে একটার উপরে আরেকটা রেখেছিলাম। এটা দেখে অনেক আপুরাই কমেন্ট করেছিলেন, যদি রুটি হালকা সেকে রাখা হয় তাহলে নাকি কাগজ দিতে হয় না। তো আমি কিন্তু কাগজ ছাড়া হালকা সেকেও রেখেছিলাম, যখন আমার কাজের মহিলা ছিল, তো উনি বানিয়ে দিত আর আমি হালকা সেকে ওইভাবে রেখে দিয়েছিলাম। কিন্তু ওইভাবে রাখার পরে একদিন আমি রুটিগুলোকে ভাজতে নেই, আর দেখি একটা আরেকটার সাথে পুরোপুরি লেপ্টে আছে, আমি কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। তারপরে ওভেন করে রুটিগুলো আমি ছাড়িয়েছি, খুব কষ্টে, ছিঁড়েও গিয়েছিল। তারপর থেকে ভাই আমি আর রিস্ক নেই না। আর এখন যেহেতু কাজের মহিলাটা নেই, আমার নিজের হাতে বানানো রুটি খুব কষ্ট হয় রুটিগুলো বেলে নিতে, তো এই জন্য আর কি কোনো রিস্ক নিতে চাই না। রুটিগুলো আমি কাগজ দিয়ে তারপরেই রাখি। এটা তো খুব একটা ঝামেলার কাজ না, তো হাতের কাছে কাগজগুলো থাকে, দিয়ে রেখে দেই। মেয়েদেরকে ব্রাশ করতে পাঠিয়ে আমি এদিকে রুটি ডিম ভেজে নাস্তাটা রেডি করে নিয়েছি। এখন তাদেরকে টেবিলে ডেকেছি, তারাও এসে নাস্তাটা করে নেবে। এক পাশ দিয়ে বসে আমিও নাস্তাটা খেয়ে নেব। আমার আনহার থেকে আদিহার রুটি কিন্তু খুব বেশি পছন্দ। আজকে রুটি দেখে ডিম একদমই খেতে চাচ্ছিল না, শুধু শুধু রুটি খেতে চাচ্ছিল, আর আমি একটু একটু করে ছিঁড়ে দিচ্ছিলাম, এটাই খেয়ে নিচ্ছিল। এইখানে ক্যামেরা দেখে দেখেন কিভাবে তাকালো। আদিহা হয়তো ভাবে মা এগুলো কি করে, নাস্তা খেতে দিয়েছে, এখানেও মোবাইল স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখেছে, এগুলো কি? সে তো আর ছোট মানুষ, বুঝে না হয়তো। আন্না তো সব কিছু জানে। তো আদিহাও কিন্তু জানে, মাঝে মাঝে মোবাইল দাঁড় করানো দেখলেই বলে হ্যালো গাইস। এখনকার বাচ্চারা আমাদের থেকে কত আপডেট, তো আমরা আর কি জানি, তারাই অনেক বেশি জানে। তো যাই হোক, এবার কাজে ফিরে আসি। নাস্তা খাওয়ানো শেষ করে নিজে নাস্তা খেয়ে তারপরে এখন আসলাম থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। এক চুলায় যখন রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আরেক চুলায় কিন্তু আমি 2টা তরকারি গরম করে নিয়েছি। আর এই তরকারিগুলো আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম। আনহার বাবা যেহেতু আজকে থাকবে না, তো সারাদিন রান্না করতে একদমই ইচ্ছে হবে না, আর সময়ও কুলাতে পারবো না, যেহেতু আনহার বাবা বাসায় থাকবে না, এক্সট্রা অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে। তো রান্নার ভেজালটা থাকলে আর সেগুলো করতে পারবো না, এই জন্য আগের রাতে রান্নাটা করে রেখেছি। সকালে রুটি ভাজার সময় ওগুলো একটু গরম করে নিয়েছি। দুপুরে শুধু রাইস কুকারে ভাত রান্না করে নিব, তাহলে আমাদের দুপুরের খাওয়ার চিন্তাও শেষ।
পুরোটা সপ্তাহ যেহেতু সুযোগ পাই না এক্সট্রা কাজগুলো করে নেওয়ার, আজকে আনহার বাবা বাসায় থাকলে হয়তো আমাকে কাজে হেল্প করতো। তো আজকে যেহেতু বাসায় নেই, আমাকেই করতে হবে কাজগুলো। তো এই জন্য আমি আর কি একটার পরে একটা কাজগুলো করে নিচ্ছিলাম। আগে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে অন্যান্য কাজগুলো শুরু করব। চুলাটাকে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রান্নার পরেই চুলাগুলোকে এভাবে ক্লিন করে নিই। আর চুলাটা আমার যে কাঠের টেবিলটাতে রাখা আছে সেটাও ক্লিন করে নিচ্ছিলাম। আমার বাসায় যদি কেউ আসে আর তাদেরকে যদি বলি এই চুলার বয়স 12 বছর হয়েছে, তারা কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। এখনও নাকি নতুনের মতো আছে। তো জিজ্ঞেস করে কিভাবে এখনও নতুনের মতো আছে। এই যে ঘষাঘষি ডলাডলি, এতেই কিন্তু নতুনের মতো আছে। প্রচুর পরিমাণে মাঝামাঝি করি আমি এগুলোকে। জানি না এটা আমার রোগ কিনা, একটা জিনিস যদি ওই জিনিসটার জায়গায় না থাকে বা একটু অংশ যদি কোথাও ময়লা থাকে, আমার ওইটা পরিষ্কার না করা পর্যন্ত বা জিনিসটা জায়গা মতো রাখা না পর্যন্ত আমার শান্তি হয় না। তো এইগুলোর কারণে কিন্তু আমার খুব কষ্টও হয়, বিশ্রাম নিতে পারি না, সেভাবে কাজই করতে হয় সব সময়। তো এটা হয়তো একটা রোগ আমার, তবে আনহার বাবা তাই বলে যে এটা একটা রোগই নাকি। আপনাদেরও কি এরকম হয় কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আপুরা। মানে ধরেন যে একটা জিনিস একটু এই দিক থেকে ওই দিকে হয়ে আছে, এটাকে আমার আবার সোজা করে রাখতে হবে, চোখে পড়লেই রাখতে হবে। তো এরকম অভ্যাস কি আপনাদেরও আছে কিনা? যাই হোক, আমি বাসার সিঁড়িগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এটাই ছিল আমার এক্সট্রা কাজ। সিঁড়িগুলো কিন্তু প্রচুর ময়লা হয়েছে, যেহেতু বাহির থেকে সবসময় ধুলাবালি আসে। আর প্রতিদিন তো আর ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, সপ্তাহে 1 দিন 2 দিন ঝাড়ু দেই। আর ডিপ ক্লিন হচ্ছে 20 দিন বা 25 দিন বা 1 মাস পরে পরে করি। তো এইবার দেখলাম সিঁড়িটা প্রচুর নোংরা হয়েছে, আর সেগুলো পরিষ্কার করতে আমার কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছিল। অনেকেরই মতে ভাড়া বাসায় এত যত্ন করার কি দরকার, আজকে ছেড়ে গেলেই তো অন্য কেউ উঠবে। তো এটা তো আর নিজের বাসা না যে এইভাবে যত্ন করতে হবে। তো এই কথাটা যারা বলে তারা কিন্তু একদম কাজে ফাঁকিবাজি করে বলে। তো আমার কাছে কিন্তু এটা ভাড়া বাসা হলেও আমি যতদিন এখানে আছি সেটা কিন্তু আমার নিজেরই বাসা। এই বাসাটায় তো আমরাই থাকছি, আর এই সিঁড়িগুলো দিয়ে তো আমরাই হাঁটাচলা করি। তো এটা তো আমাদেরই বাসা, আমরা যতদিন আছি। ছেড়ে গেলে না হয় অন্য কেউ উঠবে, তখন তারা করলে করবে, না করলে নাই। কিন্তু আমি যতদিন আছি ততদিন তো আমারই বাসা, এটা মনে করেই কিন্তু আমি কাজগুলো করি। আমার মনে আছে ছোটবেলায় যখন আমি আমার বড় আপার বাসায় যেতাম, তখন দেখতাম আপা এইভাবে সিঁড়ি একদম পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতো। তো তখন আপাকে জিজ্ঞাসা করতাম যে তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তুমি সিঁড়িগুলোকে কেন এভাবে পরিষ্কার করছো? তখন আপা উত্তর দিয়েছিল, সংসার হোক তারপর বুঝবি। সংসার হওয়ার পরে এমন বুঝেছি যে কয়েকদিন আগে আমার আপার ছেলে এসেছিল আমার বাসায়। তো ন্যাকড়া খুঁজে পাচ্ছিল না, জিজ্ঞেস করেছিল খালামণি ন্যাকড়া কোথায়? তো তখন বলেছিলাম শেলফে দেখো ভাঁজ করা আছে। তো কোনটা কাপড় আর কোনটা ন্যাকড়া সেটাই সে বুঝেনি, এমনভাবে ভাঁজ করে রেখেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এটা তো বললাম আপার মেঝো ছেলের কথা। আপার বড় ছেলেও এসেছিল কিছুদিন আগে। তো তখন সে বিছানায় বসতে চাচ্ছিল না আমার, বলল তুমি যেভাবে বিছানায় ফুল তুলে রেখেছো, মানে গুছিয়ে রেখেছো, এখানে কি বসা যায়? তো এই হচ্ছে আমার অবস্থা। তবে এগুলো আসলেই খুব কষ্টের। আমিও চাচ্ছি আমার এই রোগটা থেকে কিছুটা হলেও মুক্তি যেন পাই। একদম মাঝে মাঝে অসহ্য লাগে নিজের প্রতি, যে মানুষ কত এলোমেলো অবস্থায় থাকে। তো মোটামুটি ওইভাবে থাকি না, নিজের উপর কষ্ট হয়। তারপরও কি করার আছে, আমার অভ্যাস এরকমই। যাই হোক, অনেকগুলো কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সাথে যখন কথা বলি তখন মনে হয় আপনারা আমার সামনাসামনি আছেন বা আমিও আপনাদের সামনাসামনি আছি। তো ওই ভেবে আর কি অনেক কথাই শেয়ার করা হয়ে যায়। যাই হোক, এবার ভিডিওর প্রসঙ্গে ফিরে আসি। অনেক বড় একটা পার্সেল অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। তো ম্যানেজার স্যার যেহেতু ব্যস্ত থাকেন সব সময়, বাজার করার টাইমটাও উনার নেই। তো সেজন্য কিন্তু অনেক বড় একটা পার্সেলও অর্ডার দিয়েছিল, আর সেগুলোও এসেছে। আসলে এই পেজটা থেকে অর্ডার করলে কিন্তু জিনিসগুলো একদমই ভালো পাই, অথেন্টিক সব প্রোডাক্ট পাওয়া যায় এই আরোগ্যতে। তো এই জন্য কিন্তু আনহার বাবা অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার দিয়ে দেয়। এই যে অনেক বড় বড় ভীম, এগুলো আমার অনেক দিন চলে যাবে। তারপরে নারিকেল তেল, সরিষার তেল, চিয়া সিড, রেক্সোনা, তারপরে হুইল পাউডার, আমার ফেক্সো, মানে প্রতি রাতে আমি যে ওষুধটা খাই সেটা, তারপরে চানাচুর, এই সব জিনিস অর্ডার করেছিল।
তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।